প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি যে জুলাই বিপ্লবের পরবর্তী পুনর্গঠিত যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে আজকে প্রথম জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। আমরা সেই মামলায় ফর্মাল চার্জ অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটাকে ইন্ডাইটমেন্ট বলা হয় সেটা আমরা দাখিল করেছি। সেই দাখিল করার মাধ্যমে আদালত সেই ইন্ডাইটমেন্ট বা ফর্মাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, সেটা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেল। পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে সামনে আর যে স্টেপসগুলো আছে সেগুলোর মাধ্যমে বিচারের পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আশা করছি। এই পর্যায়ে পর্যন্ত আসার জন্য আমাদের এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিভিন্ন সদস্যবৃন্দ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি চিফ প্রসিকিউটর হিসেবে আমার টিমের প্রতি এবং তদন্ত সংস্থা সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পরিশ্রম এবং তাদের এই ত্যাগের জন্য। আমরা যে মামলাটিতে আজকে ফর্মাল চার্জ দাখিল করে যেটার ভিত্তিতে আদালত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন, সেটি হচ্ছে জুলাই 5ই আগস্টে রাজধানীর চানখার পুল এলাকায় 6 জন তরুণকে যারা মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে প্রবেশ করে তারা এই জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন, তাদেরকে খুব কাছ থেকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে। আজকে যাদের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তারা হচ্ছেন ঢাকা মহানগরীর ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ হলো এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত তাদেরকে আমরা এখানে আসামি করেছি। এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল, সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই। এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন, যারা পাশে থেকে ফ্যাসিলিটেট করেছেন, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এই মামলাতে বিভিন্ন ডকুমেন্ট আমরা দাখিল করেছি। শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের, সেই ভয়েস, শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে। এটা ছিল আজকের প্রসিডিংস। এর বাইরে শেখ হাসিনা এবং শাকিল আহমেদ নামে আওয়ামী লীগের গাইবান্ধার যে নেতা, যাদের মধ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন, যারা মামলার বাদী হয়েছেন, সাক্ষী হয়েছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন, সেই টেলিফোনিক কনভারসেশনটা ভিত্তিতে একটা কন্টেম্পট প্রসিডিংস তার বিরুদ্ধে ড্র হয়েছিল। আজকে সেই কন্টেম্পট প্রসিডিংসেরও ফার্দার শুনানি ছিল। সেটা শুনানি অন্তে আগামী 3রা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে। যে কন্টেম্পট প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্পট প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। আপনি জুলাই আগস্টের গণহত্যা নিয়ে কিছু কথা বলছেন এবং আওয়ামী লীগের সামগ্রিক যে 16 বছরের নৃশংসতার ইতিহাস সেটা তুলে ধরেছেন, কি বলতে চেয়েছিলেন? আমরা যেটা বলেছি, আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে যতদিন তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন তাদের পুরো কর্মকাণ্ডের পেছনের ইতিহাসটা তুলে ধরা হয়েছে। প্রথম শাসন আমলে অর্থাৎ 71 সালের পরবর্তী 72 থেকে 75 সময় পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো করেছে, গণতন্ত্রকে হত্যা করা, একদলীয় শাসন কায়েম করা,
নির্বাচন ব্যবস্থাকে সেই সময় 72-73 সালে নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছিল, কিভাবে 30,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে হত্যা করা হয়েছিল, সেই সময়ে মুজিব বাহিনী রক্ষী বাহিনী কিভাবে একটা আতঙ্কে পরিণত হয়েছিল, এই ইতিহাস আমরা তুলে ধরেছি। দ্বিতীয় পর্যায়ে এসে 2009 থেকে 2024 পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কিভাবে ক্রমান্বয়ে একটার পর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা, অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, গুম খুনকে একটা কালচারে পরিণত করা, মানুষের ভয়েসকে কিভাবে সাইলেন্ট করে দেওয়া যায় সেটার জন্য গুম খুন, ডিজিটাল নিরাপত্তা আইনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করা এবং প্রতিরক্ষা বাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেয়া, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী লোকেরা যাতে ভয়েস রেজ করতে না পারে শাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে তাদেরকে সাইলেন্ট করেছে। এইভাবে এই পেছনের পটভূমিকাটা তুলে আনা হয়েছে এই মামলাতে, কারণ এই মামলায় এই পটভূমিটা অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। এরপরে জুলাই আগস্টের পুরো পটভূমিটা তুলে ধরা হয়েছে, কিভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল, কোটা বিরোধী থেকে কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে এটা রূপান্তর ঘটল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে সরকার কি ধরনের দমন পীড়ন চালিয়ে এই সিভিলিয়ান একটা পপুলেশনকে পারসিকিউশনের মাধ্যমে, মার্ডারের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতিতে নির্যাতনের মাধ্যমে, আক্রমণের মাধ্যমে কিভাবে এটাকে একটা গণহত্যায় পরিণত করা হলো। জেনোসাইডের সংজ্ঞায় গণহত্যা না, বাংলাদেশের প্রচলিত বাংলা ভাষায় গণহত্যা বলতে যা বোঝায় সেই গণহত্যার মাধ্যমে এই ছাত্র জনতাকে যেভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, সেই পটভূমি আমরা তুলে এনেছি এবং সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ, জোট হিসেবে 14 দল, অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠন সমূহের কথা আমরা তুলে এনেছি। রাষ্ট্রীয় বাহিনী হিসেবে পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সমূহ তারা কে কিভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। প্রমাণ হিসাবে ডিজিটাল যত এভিডেন্স আছে, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, ডকুমেন্টারি এভিডেন্স, জাতীয় আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন ডকুমেন্টারি রিপোর্ট সবকিছু এবং যারা প্রত্যক্ষদর্শী, যারা ভিকটিম, তাদের বক্তব্য, তাদের জবানবন্দি, তাদের শরীর থেকে রক্ষিত বুলেট সবকিছুকেই আলামত হিসাবে এখানে আনা হয়েছে। অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ প্রমাণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে, সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি। আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়েছে। ইনশাল্লাহ প্রসিকিউশন বিশ্বাস করে আনুষ্ঠানিক বিচারের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে এই প্রসিকিউশন সক্ষম হবে। এখানে আপনারা আজকে কয়টা অভিযোগ দাখিল করেছেন এবং অভিযোগে কি কি এনেছেন? আচ্ছা, আমরা যেটা বলেছি 4 এবং 5 তারিখে যে সমস্ত ঘটনা নেপথ্যে ঘটেছে সেগুলো বর্ণনা দিয়েছি। বিশেষভাবে 5ই আগস্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনড় ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি। বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে তার কি ধরনের কনভারসেশন হয়েছে সেগুলো তুলে ধরেছি। সেনাবাহিনী তাকে শক্তি প্রয়োগ থেকে বিরত রাখার চেষ্টা করেছে সেগুলো আমরা বলেছি। সেনাপ্রধান নিরস্ত্র মানুষের উপর গুলি চালাতে রাজি হননি সেটা তুলে ধরেছি। শেখ হাসিনা পুলিশের কাজের প্রশংসা করেছেন এই জন্য যে পুলিশ গুলি করে মানুষ মেরেছে। তারিক সিদ্দিকী, তারপরে গ্যাং অফ 4-এর লোকেরা কিভাবে শেখ হাসিনাকে প্রভোগ করেছে মানুষ মারার ব্যাপারে, সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরেছি। মোটা দাগে শেখ হাসিনা সহ তার যে গ্যাং অফ 4, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান এবং আনিসুল হক, তারা যেভাবে গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে শেখ হাসিনাকে বাধ্য করেছেন বা শেখ হাসিনাকে প্রভাব বিস্তার করে শেখ হাসিনাকে অনড় রেখেছেন, সেই বিষয়গুলো তুলে এনেছি। শেষ পর্যন্ত বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকার কারণে তিনি 5ই আগস্ট যে আর গণহত্যা চালাতে পারেননি, এই প্রসঙ্গগুলো আমরা আদালতে ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে তুলে ধরেছি। আপনি শুনানিতে বলেছেন যে সাবেক মেয়র তাপস এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির সভাপতি ভিসি মাকসুদ কামালের সাথে ফোন কল রেকর্ড জমা দেওয়া হয়েছে। এই ফোনে আসলে শেখ হাসিনা কি বলেছিলেন? আচ্ছা, এই সবগুলো কলের মোটা দাগের কথা হচ্ছে এখানে তিনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লিথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন এবং তাদেরকে নিশ্চিহ্ন করার কথা বলেছেন, সেই কথাগুলো রিপিটেডলি এই কল রেকর্ডের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। সেই কারণে এটা দাখিল করা হয়েছে এবং দাখিল করার আগে এগুলোর ফরেন্সিক করা হয়েছে। সেগুলো এআই জেনারেটেড না, সেগুলো জেনুইন কণ্ঠস্বর কিনা সেজন্য ভয়েস
দুই পক্ষেরই ভয়েস নিয়ে সেগুলোকে ডিজিটাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে কনফার্ম হওয়া গেছে যে এই ভয়েসগুলো তাদেরই। এই কারণে এগুলো আমরা দাখিল করেছি এবং এগুলো হচ্ছে তাদের অপরাধ সংগঠনের নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ। থ্যাংক ইউ। এই পর্যন্ত আজকে কয়টা অভিযোগ দাখিল করেছেন? মূলত আজকে যেটা ফরমাল চার্জ দাখিল হয়েছে সেখানে চানখারপুলের 6 জনকে হত্যা করার একটাই অভিযোগ। এই অভিযোগে আসামি যে 8 জন তাদের দায় ডিফারেন্ট ভাবে চিত্রায়িত হয়েছে। কেউ কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে, কেউ সরাসরি নির্দেশনায়, কেউ অ্যাবেটমেন্টে, কেউ পার্টিসিপেশনে, এইভাবে বিভিন্ন রেসপন্সিবিলিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে তারা আসামি হয়েছেন এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হবে। পরের প্রক্রিয়াটা একটু বলে দেন, এরপরের থেকে না, এরপরে যেটা হচ্ছে যেহেতু তাদের বিরুদ্ধে ফর্মাল আজকে কগনাইজেন্স নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে উপস্থিত করার জন্য তারিখ নির্ধারণ হয়েছে। সেই দিন আসামি যদি সবাই উপস্থিত না থাকে, যারা পলাতক আছে তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, পলাতক আসামিদের ব্যাপারে পত্রপত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার বিষয় থাকবে, সেগুলো সেদিন আদেশ দেবেন বলে আমরা আশা করছি। আপনি একটা জিনিস কোর্টে বলেছেন ওই 5 আগস্ট এবং 4 আগস্টের বিষয়ে, ওই সেক্ষেত্রে ক্ষমতা ছাড়তে না করার বিষয়গুলো, কারণ এগুলো যেহেতু প্রথমবার হিস্ট্রিক্যাল ভাবে ট্রাইব্যুনালে আসলো, তো একটা আনুষ্ঠানিকতা পেলো। আমরা একটু পায়ে ধরে কান্নার কথা বলছিলেন, এটা কি বলতে নাকি 5 আগস্ট? আমরা বাকি বিষয় নিয়ে আর কথা বলছি না, এগুলো যখন এভিডেন্স আমরা কোর্টে প্রডিউস করব তখন আপনারা ক্রমান্বয়ে জানতে পারবেন। থ্যাংক ইউ।